অরিহা কিছু বলবে তার আগেই বেলি বেগম রান্নাঘর থেকে আসেন। চিত্রা দেখে হেসে বলেন, চলে এসেছে চিত্রা, চা দিই তোমাকে? না 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 আন্টি, দরকার নেই। তুমি বসে পড়াও ওকে, কোনো কথা না, আমি আসছি কিছুক্ষণ পর। বেলি বেগম চলে যান। চিত্রা অরিহার রুমে এসে ওকে পড়াতে শুরু করে। পড়ানোর মাঝে বেলি বেগম চায়ের হালকা পাতলা নাস্তাও নিয়ে এসেছেন। চিত্রা মানা করলেও বেলি বেগম শুনেনি। সে চিত্রাকে সেগুলো সব খাইয়ে ছেড়েছে। অরিহা তা দেখে ভীষণ হেসেছে। পড়ানো শেষে বাড়িতে চলে আসলো সে। সাজিয়াকে কল করলো। অপর পাশ থেকে রিসিভ করলো সাজিয়া। আজ ভার্সিটি যাবি না? হ্যাঁ যাবো তো, আমি তোকে 3টায় ডাকতে আসবো নি, তুই তৈরি থাকিস। টুকটাক কথা বলে ফোন রাখলো চিত্রা। এরপর কিছুক্ষণ পরে গোসলে ঢুকলো। গোসল সেরে তৈরি হতে হতে সময় হয়ে গেল। এর ভিতর সাজিয়াও চলে এসেছে। দুজন রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে। ক্লাস করলো মনোযোগ দিয়ে। ভার্সিটি থেকে বের হতেই দেখা হলো আরানের সাথে। চিত্রা পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, তবে ছেলেটি বলল, চিত্রা, কিছু কথা ছিল তোমার সাথে। আমার সময় নেই, আমি কোনো অভদ্র ছেলের সাথে কথা বলি না। আপনাকে বলেছিলাম আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, তা না না হয় এরপর কিন্তু ভালো হবে না। চিত্রা সাজিয়াকে নিয়ে রাস্তার অপর পাশে আসলো। আশার এসে পেছন থেকে চিত্রা বলে ডেকে উঠল। চিত্রা পেছনে ঘুরে আশারকে দেখলো, তবে মুখ ভঙ্গি আগের নেয়। সাজিয়া আশারকে দেখে বেশ অবাক হলো। আশার এগিয়ে এসে বলল, কেমন আছেন সাজিয়া? ভালো ভাইয়া, আপনি? জি ভালো। চিত্রা, আপনার সাথে আমার কিছু কথা আছে, আমরা কি কোথাও বসতে পারি? চিত্রা কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ সমস্যা নেই, একটু অপেক্ষা করুন, আমি সাজিয়াকে রিকশায় উঠিয়ে দিয়ে আসি। আশার সম্মতি দিল। চিত্রা রিক্সা ডেকে সাজিয়াকে উঠিয়ে দিল। সাজিয়াকে সাবধানে যেতে বলে আশারের কাছে আসলো। আশার চিত্রাকে নিয়ে রেস্টুরেন্টে যায়নি, কারণ সেখানে অনেক মানুষ। আশার নিরিবিলি একটা পার্কে নিয়ে এসেছে। দুজন বসে আছে একটা বেঞ্চে। আশার দূরত্ব বজায় রেখেই বসে আছে। আপনি কি বলতে এখানে এসেছেন আমাকে আশা সাহেব? আমি আপনাকে অনেক দিন ধরে কথাগুলো বলবো ভাবছিলাম। আজ নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে কথাগুলো বলতে এসেছি। কথাগুলো না বলতে পেরে আমার অবস্থা খারাপ হচ্ছিল। এগুলো না বললে আমি শান্তি পাচ্ছি না। চিত্রা আশারের কথার ধরনে বুঝে ফেলেছে আশার কি বলতে চায়। আশারের উস্কো খুস্কো চুল, চোখ মুখের অবস্থা দেখে চিত্রা আন্দাজ করলো লোকটি তাকে সত্যি হয়তো ভালোবাসে। আশার আবারও নিচু স্বরে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি চিত্রা। আপনার জন্য আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না। এতদিন নিজের সাথে যুদ্ধ করেছি, তবে হেরেছি আমি। তাই বলেই দিচ্ছি, আমি ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি। চিত্রার স্বাভাবিক, তার মুখভঙ্গিতে কোনো পরিবর্তন দেখা গেল না। চিত্রা নির্বাক কণ্ঠে শুধালো, আমাকে ভালোবাসার কারণ? আমি আপনায় কোনো কারণ ছাড়াই ভালোবাসি। কারণে ভালোবাসলে সেই কারণ যদি কখনো মন থেকে উঠে যায়, তাই আমি আপনাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসি। আমার আপনাকে ভালোবাসতে কোনো কারণের প্রয়োজন নেই। ভালোবাসি চিত্রা। চিত্রা অন্যমনস্ক হলো, আনমনে বলল, আপনি জানেন সব কিছু, আমার অতীত আছে, বাজে অতীত, যা আমায় এখনো তাড়া করে বেড়ায়। আপনার অতীত নিয়ে আমার কখনোই কোনো সমস্যা ছিল না চিত্রা। আমি প্রথমত আপনাকেই চেয়েছি, দ্বিতীয়ত আমি আপনাকেই চাই, তৃতীয়ত আমি আমার গোটা জীবনে শুধু আপনাকেই চাইব। চিত্রা নির্লিপ্ত কণ্ঠে প্রতি উত্তর করল। পরে আফসোস হবে, আমি সহজে আপনাকে মেনে নিতে পারবো না। আশার মৃদু হেসে শুধালো, আমার শুধু আপনাকে লাগবে চিত্রা, বরং আপনাকে না পেলে আমার গোটা জীবন আফসোস করতে করতে কাটাতে হবে। নিজের সুখে থাকার কারণটাকে হারাতে দেই কিভাবে বলুন তো? তাহলে অপেক্ষা করতে হবে, আমার দ্বারা বিয়ে সম্ভব নয় এই মুহূর্তে, আমি সহজেই কাউকে ভালোবাসতে পারবো না। আশার দৃষ্টি মেলালো চিত্রার সাথে। চিত্রা তৎক্ষণাৎ দৃষ্টি নোয়ালো। তা দেখে হালকা হেসে আশার শুধালো, বিয়ে একটি পবিত্র বন্ধন, বিয়ে প্রেম সুন্দর চিত্রা। তবে আপনি কি জানেন, অপেক্ষা তার চেয়েও সুন্দর, ভয়ঙ্কর রকম সুন্দর। আমি না হয় অপেক্ষাটাকেই নিজের করে নিলাম, আপনার জন্য আমি না হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করে গেলাম। ভেবে বলছেন তো আশা সাহেব? আপনার পরিবার কি মানবে আমাকে? কিছু মূল্যবান জিনিস পেতে হলে অপেক্ষার প্রয়োজন, আপনাকে পেতে হলে অপেক্ষাই শ্রেয়।
আমি সাদরে গ্রহণ করলাম। তবে আপনি হবেন তো আমার অপেক্ষায় আছি আপনার আর পরিবার। আম্মা আপনাকে আগে থেকে অনেক ভালোবাসেন এবং পছন্দ করেন। চিত্রা নির্লিপ্ত চোখে তাকালো আশারের দিকে, অতঃপর বলল, আপনিও যদি মাঝপথে আমায় ছেড়ে চলে যান তাহলে পুরুষ মানুষকে বিশ্বাস করা বড্ড কঠিন। আমি জানি বর্তমান যুগে বিচ্ছেদের গল্পই বেশি, বিশ্বাস করা বড্ড কঠিন। তবে আপনি আমায় বিশ্বাস করে একবার আমার হাতটা ধরুন। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখব। আপনি ব্যতীত অন্য কোনো নারী আমার জীবনে কখনোই আসবে না। আমার বড্ড ভয় হয় আশার সাহেব মানুষকে বিশ্বাস করতে। চিত্রা, ভয় পাবেন না। আমি হারাম কোনো সম্পর্কে কখনোই জড়াবো না। আপনাকে আমি বৈধভাবে নিজের করতে চাই। ভালোবাসি আপনাকে, কখনোই অসম্মান হতে দিব না। ভরসা করতে পারেন। আমি বাড়ি যাব। আশার বুঝলো চিত্রা কথা বাড়াতে চাচ্ছে না। আশার উঠে বলল, চলুন। চিত্রা এক পলক তাকালো তার দিকে, দেখলো আশারের মলিন মুখখানি। সেও আশারের সাথে পা মিলিয়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা হলো। আশার একটা রিকশায় তাকে উঠিয়ে দিয়েছে, আর সে অন্য একটা রিকশায় উঠেছে। আশারের মনটা ভীষণ খারাপ। সে জানতো চিত্রা তাকে গ্রহণ করবে না, তবুও হৃদয়ের গহীনে কষ্ট হচ্ছে। তাকে ভালোবাসা যে বড্ড পুড়াচ্ছে, পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এখান থেকে একমাত্র চিত্রা নামক রমণীই তাকে উদ্ধার করতে পারে। চিত্রা ছাড়া সম্ভব না এক মুহূর্তও চলা। এ কোন মায়ায় সে আটকে গিয়েছে? ভালোবাসার যন্ত্রণা বুঝি এত গভীর? আশার দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালোবাসি আপনাকে চিত্রা। অপেক্ষাই শ্রেয়। মূল্যবান জিনিস সহজে পেয়ে গেলে তার মূল্য কোথায় থাকে? আমি না হয় কষ্ট করে আপনাকে অর্জন করলাম। ক্লান্ত শহরতলির মানুষ ফিরছে নিজ নীড়ে। শহরতলিতে বৃষ্টির তেজ বেড়েছে, প্রকৃতিতে ভিজিয়ে দিচ্ছে বৃষ্টির স্বচ্ছ ফোঁটাগুলো। অঝোর ধারায় ঝরে যাচ্ছে, থামাথামের কোনো নাম নেই। চিত্রা রিকশায় মাথা নুয়ে বসে আছে। বৃষ্টির ফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে তার পা জোড়া। তার মনের অবস্থা তেমন ভালো নয়। আষাঢ়ের বলা প্রতিটা কথা এখনও তার কানে বাজছে। লোকটাকে কষ্ট পেতে দেখতেও তার ভালো লাগছে না, তবে গ্রহণ করাও যে সম্ভব নয়। মাথা ব্যথা চড়া দিয়ে উঠছে তার। রিকশা থেকে নেমে পড়ে সে। ভাড়া দেওয়ার দরকার হয়নি, কারণ আশার রিকশা ঠিক করেই ভাড়া দিয়ে দিয়েছে। অপর পাশে তাকাতেই চিরচেনা সেই মুখ দেখে থমকালো। আজ কতগুলো বছর পর দেখছে সে ওই লোকটিকে। চিত্রা দ্রুত গেটের ভেতরে প্রবেশ করলো। কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে বোঝালো সব। হুট করে অতীতের লোকটা সামনে চলে আসায় কিছুটা ভয় পেয়েছিল, তবে নিজেকে শক্ত করলো। আষাঢ়ের কথা মাথায় আসতেই চিত্রা আবার কেমন যেন হয়ে গেল। শক্ত মুখশ্রীতে মলিনতা ভর করলো। চিত্রা কোনো মতে পা টেনে টেনে সিঁড়ি বেয়ে দোতলায় আসলো। শরীর দুর্বল হয়ে পড়েছে তার, মোটেই চলছে না। কলিং বেল বাজিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। মরিয়ম সুলতানা দরজা খুলে মেয়েকে আধ ভেজা অবস্থায় দেখে বিচলিত হলেন। মেয়ের এমন অবস্থা কিভাবে হলো এ নিয়ে চিন্তায় পড়ে গেলেন। চিত্রা রুমে প্রবেশ করে। মরিয়ম সুলতানা বিচলিত কণ্ঠে শুধালেন, চিত্রা, তোর এই অবস্থা কেন? বৃষ্টিতে কেন ভিজেছিস? আম্মা, আমি ভীষণ ক্লান্ত, এখন কথা বলতে চাইছি না। রিকশা থেকে নামার সময় ভিজে গিয়েছি। চিত্রা এলোমেলো পায়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। মরিয়ম সুলতানা চিন্তিত হয়ে নিজের রুমে ছুটল। মেয়ের হাবভাব সুবিধাজনক লাগছে না। তার এমন মনে হয়েছিল সেই কত বছর আগে, আবার আজও তেমন মনে হচ্ছে। চিত্রা দরজা আটকে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ার অন করে বসে পড়ল তার নিচে। নাহিয়ান এই নামটা এবং মানুষটার সাথে জড়িয়ে আছে তার জঘন্য স্মৃতি। লোকটাকে আজ নিজ বাড়ির সামনে দেখে চিত্রার হুঁশ উড়ে গেছে। কেন কেন আবার লোকটা আসলো এই কেন আবার লোকটা আসলো এই শহরে? কেন দেখা হলো আমার ওই জঘন্য লোকটার সাথে? আমার বাড়ির সামনেই বা কি তার? মরিয়ম সুলতানা নিজের রুমে এসে দেখলেন আরমান সাহেব শুয়ে আছেন। দ্রুত কাছে এসে বললেন, আরমান, তুই কি ঘুমিয়ে গিয়েছো? আরমান সাহেব প্রিয়তমা স্ত্রীর কণ্ঠ শুনে চোখ খুলে তাকালেন। স্ত্রীকে চিন্তিত দেখে উঠে বসলেন। চশমা চোখে দিয়ে মরিয়ম সুলতানার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে মরিয়ম, তোমাকে চিন্তিত লাগছে কেন? শোনো, আমার মনে হচ্ছে চিত্রা ঠিক নেই। একটু আগে বাড়ি ফিরেছে, চোখ মুখের অবস্থা মোটেও ভালো না। কিছুক্ষণ পর গিয়ে একটু দেখো না মেয়েটা ঠিক আছে কি না। ওকে তো এত বছর এরকম দেখিনি। তবে কি আমার মেয়ের জীবনের সেই কালো অতীত ফিরে আসছে? আরমান সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। যে অতীত তার মেয়েকে এমন করেছে, সে অতীত সে কখনোই আর তার মেয়েকে ছুতে দিবে না। এত বছর একটু একটু করে এই চিত্রাকে গড়ে তুলেছেন তিনি। সে জানে তার মেয়ে ভেঙে পড়বে না।
তার মেয়ে যে সেই দুর্বল চিত্রা না। এই চিত্রা নিজেকে সব কঠিন পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে, অতি সহজে ভেঙে পড়ে না। সে স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলে, আমি কিছুক্ষণ পর খোঁজ নিব। ওকে এখন একা থাকতে দেওয়াই শ্রেয়। তুমি চিন্তা করো না, আমার মেয়েকে আমি যথেষ্ট শক্তভাবে গড়ে তুলেছি। ওর কাছে আবেগের কোনো মূল্য নেই, নিজেকে শক্ত রাখতে পারবে। মরিয়ম সুলতানা মানলেন, তবে চিন্তা যাচ্ছে না মাথা থেকে। তার একমাত্র মেয়ে চিত্রা, সেই কয়েক বছর আগের স্মৃতি মনে হলেই ভয় হয়। সেবার কি পাগলামি না করেছিল তার মেয়ে। যদিও এখন তা নিয়ে কোনো ভয় নেই। আশার নিজ বাড়িতে প্রবেশ করলো ভেজা অবস্থায়। বেলি বেগম ছেলের অবস্থা দেখে দ্রুত গামছা এনে মাথা মুছে দিলেন। আশারের দিকে তাকাতেই আটকে উঠলেন তিনি। এলোমেলো চুল, মলিন চেহারা দেখে থমকে গেলেন। ছেলের এমন অবস্থা আগে কখনো দেখেননি তিনি। আশার স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বেলি বেগম আশারকে সোফায় বসিয়ে বললেন, কি হয়েছে আশার? তোমার এই অবস্থা কেন বাপ? আশার জড়িয়ে ধরল মাকে। তার কষ্ট হচ্ছে ভীষণ। চিত্রাকে না পাওয়ার ভয় জেঁকে ধরেছে তাকে। আশার কম্পিত কণ্ঠে শুধালো, আম্মা, আমি যদি চিত্রাকে না পাই, আমি আজ ওকে নিজের মনের কথা জানিয়েছিলাম, তবে ও আমায় গ্রহণ করেনি আম্মা। আমার কষ্ট হচ্ছে ভীষণ। বেলি বেগম বুঝলেন ছেলের যন্ত্রণা। সে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আশার, অবশ্যই তোমাকে নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে হবে। আমার মনে হয় তার অতীত আছে, না হয় কেউ কখনোই এরকম হয় না। হ্যাঁ আম্মা, ও আমায় বলেছে ওর অতীত আছে, তবে ওর অতীতে যাই থাকুক না কেন আমার এতে সমস্যা নেই আম্মা। আমার শুধু ওকে লাগবে। আশার, তাহলে সর্বপ্রথম তোমায় তার অতীত সম্পর্কে অবগত হতে হবে। মেয়েটার অতীত সম্পর্কে জেনে অতঃপর তোমায় কিছু করতে হবে। আম্মা, আমি এখন ওর অতীত কিভাবে জানবো? তোমার উচিত আরমান ভাইয়ের সাথে কথা বলা। তার কাছ থেকে জানা উচিত চিত্রার অতীতে কি হয়েছিল। তা জানা, এরপর বুঝে শুনে মেয়েটাকে মানাতে হবে। আশার মাথা নাড়িয়ে বলে, তাহলে কি আমার এখন আরমান আঙ্কেলের সাথে কথা বলা প্রয়োজন? হ্যাঁ, তুমি তার কাছ থেকে জেনে নিও। এখন ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আশার উঠে নিজের রুমে আসে। শার্টের বোতাম খুলতে খুলতে নিজেকে নিজে বলে সে চিত্রার অতীত জানবে। ভয়ঙ্কর কিছু হলেও তার চিত্রাকেই চাই। চিত্রাকে ছাড়া সে থাকতে পারবে না। বেঁচে থাকার জন্য হলেও চিত্রাকে তার দরকার। নারীটিকে সে অসম্ভব ভালোবাসে। সে কখনো ভাবেনি কোনোদিন কাউকে এতটা ভালোবাসবে, যার জন্য এমন অবস্থা হবে তার। ভালোবাসে সে তার চিত্রা রানীকে ভীষণ রকম। চিত্রার রুমের সামনে দাঁড়িয়ে আছে আরমান সাহেব। দরজায় ঠক ঠক শব্দ হতেই চিত্রা দরজা খুলে দেয়। বাবাকে দেখে ভেতরে আসতে বলে সে। আরমান রহমান ভেতরে প্রবেশ করে বিছানায় বসেন। চিত্রাও বিছানায় এসে বসে। আরমান রহমান দেখেন মেয়ের চুল ভেজা, পানি পড়ছে। উঠে গামছা নিয়ে আসেন। মেয়ের পেছনে বসে সযত্নে চুল মুছে দেন। চিত্রা কিঞ্চিত অবাক হলো। আজ কত বছর পর তার আব্বু এভাবে তার চুল মুছে দিচ্ছে। সেই ছোটবেলায় এমন চুল মুছে দিত। আম্মা, তোমার কি মন খারাপ? কিছু হয়েছে কি? তোমার কি কষ্ট হচ্ছিল আম্মা? না আব্বু, আমার ঘৃণা হচ্ছিল। আর মনে হচ্ছিল এত বাজে একটা লোককে আমি ভালোবেসেছিলাম, এত অবুঝ ছিলাম আমি। আরমান রহমান হাসলেন, অতঃপর বললেন, আমি জানি আমার আম্মা জান এত সহজে ভেঙে পড়বে না, আর ওই কারণে আমার আম্মা জানের মনও খারাপ নয়। তবে কারণটা কি আম্মা? চিত্রার একটু অস্বস্তি হয়। আশারের কথা বলবে কি বলবে না ভাবে। অতঃপর কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয় বলবে সে। তাই বাবার দিকে ফিরে বলে, আব্বু, আজ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, না না অনাকাঙ্ক্ষিত না, আসলে আমি আগেই বুঝতে পেরেছিলাম তার মনোভাব। লোকটাকে আমার যথেষ্ট ভালো মনে হয়েছে বিধায় বন্ধুত্ব করেছিলাম। তবে সে আজ আমায় তার নিজের অনুভূতির কথা জানিয়েছে। তুমি কি আশারের কথা বলছো আম্মা? চিত্রা বিস্মিত চোখে তাকায় তার আব্বুর দিকে। সে বুঝে উঠতে পারল না আরমান সাহেব কি করে এই কথা জানলেন। তার তো এই কথা জানার প্রশ্নই ওঠে না। আরমান সাহেব মেয়ের মনোভাব বুঝতে পেরে বললেন, তুমি কি ভুলে গেছো সেদিন তুমি বলেছিলে আশারকে নিজের বন্ধু বানিয়েছো? আমি সেদিন সত্যি অনেক অবাক হয়েছিলাম, তবে কিছু বলিনি। এত বছরে তুমি ওই একটা ছেলের সাথেই বন্ধুত্ব করেছো, তাই বুঝলাম মানুষটি আশার। আব্বু, আমি না করে দিয়েছি তাকে। আশার ছেলেটা ভালো আম্মা, তুমি ভেবে দেখতে পারো। আমার বিশ্বাস সে তোমায় আগলে রাখবে এবং কখনো তোমাকে অসম্মান করবে না। নিশীথ মাত্র অফিস থেকে বাড়ি এসেছে। সাজিয়া ব্যস্ত হয়ে পড়েছে তাই নিয়ে। জান্নাত ইসলাম নিজের রুমে রেস্ট নিচ্ছে। সাজিয়া শরবত নিয়ে আসে নিশীথের জন্য। এটা সে প্রতিদিনই করে। রুমে প্রবেশ করতেই নিশীথকে খালি গায়ে দেখতে পেল।
লজ্জায় মাথা নিচু করে নিল সাজিয়া। নিশীথ সাজিয়াকে দেখে মৃদু হেসে ওর কাছে এসে দাঁড়ায়। সাজিয়া চোখ তুলে তাকাতেই নিশীথকে নিজের বেশ কাছে দাঁড়িয়ে থাকতে দেখে। সাজিয়া হকচকিয়ে যায়। পেছনে যেতে নিলেই পড়ে যেতে ধরে সে।